প্রকাশ চুক্তির প্রাথমিক লক্ষ্য কি? এটা হচ্ছে যে অস্ট্রেলিয়া, ইউকে এবং হচ্ছে ইউএস, এই তিনটা দেশে একটা সামরিক চুক্তি। এটা আমার মনে হয় যারা পরীক্ষার হলে গেছেন সবাই এটা ঠিক করে আছেন। এই যে সিরিয়াতে একটা সিভিল ওয়ার চলছে, এটা সাম্প্রতিক ক্লাসে আপনাদেরকে পড়িয়েছিলাম। সিরিয়াতে সিভিল ওয়ার চলছে হচ্ছে সিরিয়ার যে সেনাবাহিনী তার সঙ্গে একটি আধা সামরিক বাহিনী, সেই বাহিনীটার নাম কি? সেই বাহিনীর নাম হচ্ছে র্যাপিড সাপোর্ট ফোর্স। এটাও আপনাদের খুবই পরিচিত কমন প্রশ্ন। এইটা একটা খুব নতুন প্রশ্ন মনে হচ্ছে না? বিশ্ব অর্থনীতিতে পেপার গোল্ড বলতে কি বোঝায়? প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন, এরকম প্রশ্ন আমরা সাধারণত দেখি নাই। তবে এই প্রশ্নটা কিন্তু কপি প্রশ্ন। এটা 2020 সালে ইন্ডিয়ার এই যে ছত্তিশগড় যে পাবলিক সার্ভিস কমিশন আছে, মানে ইন্ডিয়াতে তো প্রত্যেকটা প্রদেশ ভিত্তিক রিজিওনাল যে পরীক্ষাগুলো হয়, তাদের পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রশ্ন হুবহু এটা অপশন সহ কমন। সেটি হচ্ছে এই যে বিশেষ উত্তোলন অধিকার এসডিআর, মানে আপনার যে পরিমাণ স্বর্ণ আছে সেটার অনুপাতে আপনি হচ্ছে এই আইএমএফ এর কাছে কিছু টাকা জমা করতে পারবেন, সেই জমা টাকাটাই হলো এসডিআর। ঠিক আছে? অপারেশন, এই যে লোহিত সাগরে হুতি হামলা জবাবে মার্কিন নেতাদের সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ, অর্থাৎ ইয়েমেনের যে হুতি বিদ্রোহী তাদেরকে দমন করার জন্য আমেরিকার একটা অপারেশন আছে, সেই অপারেশনটার নাম কি? প্রসপারিটি গার্ডিয়ান, সেই অপারেশনটার নাম। বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয়েছিল কোন চুক্তির মাধ্যমে? এটা 1994 সালের চুক্তি, মারাকেশ চুক্তি। মরক্কোর একটা শহর হচ্ছে মারাকেশ, এখানে চুক্তিটা হয়েছিল। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, উন্নত প্রভাব কি? অবমূল্যায়ন মানে মান কমিয়ে দেওয়া, মান কমিয়ে দিলে রপ্তানি বাড়বে কারণ বেশি টাকা আয় হবে, ফলে এটা হচ্ছে সঠিক উত্তর। কোনটি জাতিসংঘের প্রতিষ্ঠান নয়? আচ্ছা, এখানে একটু এই যে ইউনিসেফ, এটা জাতিসংঘের তহবিল। ইউনেস্কো, এটা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। আইএলও, এটা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। ডাব্লিউটিও জাতিসংঘের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান, রিলেটেড প্রতিষ্ঠান, কিন্তু এটা সরাসরি সম্পৃক্ত না, ফলে এটা কিন্তু উত্তর। এই প্রশ্নটা আগেও হয়েছে, তখন এখানে ভিন্ন একটা সংগঠন দিয়ে প্রশ্ন করতো। এটা কিন্তু খুবই মানে কি বলবো যে ক্লোজ, এটা নির্ণয় করা একটু কঠিন শিক্ষার্থীদের পক্ষে, খুবই সামান্য পার্থক্য অন্যগুলোর সাথে এটা, তবে এটা উত্তর। ঠিক আছে? মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি মিগা কোন সংস্থার অংশ? বিশ্ব ব্যাংক গ্রুপের যে 5টা অঙ্গ আছে তার মধ্যে মিগা একটা। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এই যে লক্ষ্যমাত্রা কথাটা বলে এটা হবে হলো অভিষ্ট অর্জনে ইফাদ এসডিজি এর কোন দুটি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে? সেটা হলো 1 ও 2। ক্ষুধা দারিদ্র্য মুক্ত করা নিয়ে কাজ করে হচ্ছে ইফাদ। এগ্রিকালচার, আফ্রিকান উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর, আফ্রিকান উন্নয়ন ব্যাংক, এটাকে সংক্ষেপে এএফডিবি বলে। এই এএফডিবি সদর দপ্তর হচ্ছে আবিদজান হচ্ছে আইভরি কোস্টের রাজধানী। এই যে বলেছিলাম আমি, এটা বিআরআই নিয়ে প্রশ্ন সবসময় হবে। কয়েকদিন আগে, এই যে দুদিন আগে সাম্প্রতিক ক্লাসে এটা বলেছিলাম, যেটা নিয়ে প্রশ্ন করবে বারবার পরীক্ষায়। এই বিআরআই এর প্রাথমিক লক্ষ্য কি? বিআরআই এর প্রাথমিক লক্ষ্য কি? নেটওয়ার্ক, এই শব্দটা মনে রাখবো আমরা, নেটওয়ার্ক, বাণিজ্য এবং অবকাঠামোগত একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করা। কোনটি ব্রিক্স এর প্রধান লক্ষ্য? দেখুন, এই যে পৃথিবীর যে উন্নত শিল্পোন্নত দেশগুলো আছে তাদের সংগঠন হলো জি7। জি7 হচ্ছে পৃথিবীর শিল্প উন্নত যে দেশগুলো তাদের সংগঠন। এই সংগঠনটার ঠিক অল্টারনেটিভ, বা যারা এত বড় ইকোনমি নাই, সাথে একটু কম ইকোনমি, তাদের সংগঠন হলো ব্রিক্স। তার মানে বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কারপূর্বক উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর স্বার্থ রক্ষা, এই যে এটা উদীয়মান। মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করেছিল? 1867। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত, আচ্ছা এইটা হচ্ছে যে কপ আর কি, প্রথম কপ ওয়ান হয়েছিল যে শহরে, সেই শহরটার নাম হচ্ছে বার্লিন, জার্মানি শহর। কিন্তু অপশনে বার্লিন ছিল না, এখানে কিন্তু বন লেখা ছিল। আমি একটু সঠিক করে দিয়েছি যে এই প্রশ্নটার অপশনে সঠিক উত্তর ছিল না, এটা উত্তর হচ্ছে বার্লিন শহর। যেটা ছিল বন, ওইটাও জার্মানি শহর, বাট শহরটার নাম হবে বার্লিন। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যকার বৃহত্তম রেখা হলো 38 ডিগ্রি রেখা। পুরানো প্রশ্ন, এটা কিন্তু এখন সীমারেখা নেই। এখন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মাঝে সীমারেখার নাম হচ্ছে মিলিটারি ডিমার্কেশন লাইন, এটা না। কোন ভূরাজনৈতিক তত্ত্ব বিশ্ব আধিপত্যের চাবিকাঠি হিসেবে ইউরেশিয়ার নিয়ন্ত্রণ সমর্থন করে? এটা হচ্ছে হার্টল্যান্ড থিওরি। হার্টল্যান্ড থিওরির মূল কথা কি বুঝছেন তো? আপনি যদি কাউকে নিয়ন্ত্রণ করতে চান তাহলে তার হৃদয় দখল করতে হবে, এটা হলো এই থিওরির মূল কথা। তো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চান কি করতে হবে? পৃথিবীর হৃদয় দখল করতে হবে, এটা হচ্ছে হার্টল্যান্ড থিওরি। এই ইউরেশিয়াকে বলা হয় পৃথিবীর হৃদয়, সেখানে এটার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে আপনি পুরো পৃথিবীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবেন। এটাই হচ্ছে এই হার্টল্যান্ড থিওরির মূল কথা। লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের পরিচালক ছিলেন হালফোর্ড জে ম্যাকাইন্ডার, তিনি এই তত্ত্বটার জনক। ব্রিটন উডস, আচ্ছা একটা জিনিস খেয়াল করছেন, ব্রিটন উডস অর্থনৈতিক প্রতিষ্ঠান নিয়ে বেশি প্রশ্ন হয়েছে। ব্রিটন উডস নিয়ে আগে একটা প্রশ্ন হয়েছে, এই সময়টা কথা অনুষ্ঠিত হয়েছিল আমেরিকা যে রাজ্যটার নাম হচ্ছে নিউ হ্যাম্পশায়ার। কোন জলবায়ু চুক্তির অধীনে সবুজ জলবায়ু তহবিল গ্রিন ক্লাইমেট ফান্ড প্রতিষ্ঠা করা হয়? 2009 সালে কানকুন চুক্তিটা হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী এটি প্রতিষ্ঠা করা হয় 2010 সালে। কানকুন চুক্তি, মেক্সিকোর একটা শহর হচ্ছে কানকুন, মেক্সিকো। ব্রিক্স কর্তৃক অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পের অর্থায়নে প্রতিষ্ঠিত হয় এমডিবি। এই যে এমডিবি ব্রিক্স ব্যাংক বলা হয়, এটা আপনারা জানেন, পেরেছেন, একটু ক্লাসে পড়ানো হয়েছে। কোন দুটি ইউরোপিয়ান দেশ ন্যাটোতে যুক্ত হয়েছে? সুইডেন এবং ফিনল্যান্ড। এগুলো আপনারা পেরেছেন, এগুলো খুব ইজি প্রশ্ন। হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। মিয়ানমারে পরিচালিত স্ক্যাম সেন্টারগুলো মোকাবেলায় সম্প্রতি কোন দেশ স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স চালু করেছে? সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আচ্ছা, এই টাইপের প্রশ্ন একই রকম প্যাটার্ন, একটা কোমা দিয়ে প্রশ্নগুলো করেছে, বিজ্ঞানীও তাই করেছে। আমার মনে হয় যে পিএসসি যেটা করে সেটা কিন্তু স্ট্যান্ডার্ড, আমরা এটা নিয়ে সমালোচনা করবো না। তবে প্রশ্নগুলোর ভাষা দেখে বোঝা যায় যে দে ইউজড এআই। কনভেনশন বিপজ্জনক বস্ত্রের আন্তঃসীমান্ত পরিবহন নিয়ন্ত্রণ করে, সেটি হচ্ছে বাসেল কনভেনশন 1989 সালে কনভেনশন। আচ্ছা, ইন্দো প্যাসিফিক শব্দটিকে জনপ্রিয় করেন কে? এটা কিন্তু মানে ডোনাল্ড ট্রাম্প তো না, বুঝতে পারছেন, এই তিনটাই না, এটা হলো শিনজো অ্যাবে, জাপানের যিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি মার্ডার কিন্তু হয়েছেন। জলবায়ু কূটনীতিতে এই যে কমন বাট রেসপন্সিবিলিটিস সিবিআরডি, এটা রিও ঘোষণা, এই যে 1992 যে ধরিত্রী সম্মেলন হয়েছিল ব্রাজিলের রিওতে, সেই সময়টা এটি ঘোষণা। পারস্য উপসাগর থেকে জ্বালানি তেলের প্রবাহ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কোন ডক্টর অনুসরণ করে? আমেরিকার যে 4 জন নোবেল বিজয়ী প্রেসিডেন্ট আছেন তার মধ্যে একজন হচ্ছেন জিমি কার্টার। এই জিমি কার্টার তিনি অত্যন্ত বিখ্যাত একজন প্রেসিডেন্ট আমেরিকার। তিনি ওই যে বসনিয়া যুদ্ধ
সমাধানের ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন। সেটা বিসিএস এর প্রশ্ন। এদের হ্যাঁ। নামেরও এক অল্প একটা অংশ আছে। তো এই যে কাটার আগে আমাদের কাটার মুস্তাফিজ আছে। মুস্তাফিজ, হ্যাঁ। এটা কিন্তু আসলে এই কাটার আগে একটা জিমি আছে। জিমি কার্টার। তো আমেরিকার তিনি হচ্ছে 39তম প্রেসিডেন্ট। হ্যাঁ, বাংলাদেশেরও একটা দুই নেত্রীর মধ্যে মধ্যস্থতাকারী। হ্যাঁ, হ্যাঁ। তো এই জিমি কার্টার তিনি আর মনরো ডকটিন তো আপনারা জানেন সেই 1823 সালের ডকটিন। ট্রুম্যানও একটা নতুন ডকটিন দিয়েছেন। ট্রুম্যান আর মনরো ডকটিন একই। বুশ ডকটিনও একটা ছিল সন্ত্রাসবাদ দমন করার জন্য, আর কার্টার ডকটিনটা হচ্ছে এই যে এই ইস্যুতে। 10টার মধ্যে পিওর ভূগোলের প্রশ্ন, এখানে 9টার आंसर দিব আর বাকি একটা অবশ্যই হচ্ছে বাংলাদেশে আপনারা পাবেন। এখানে ভূগোলের যে প্রশ্ন ছিল ভঙ্গির পর্বত, আগ্নেয় স্তূপ পর্বতের উদাহরণ যথাক্রমে ভঙ্গির পর্বতের যদি আমরা উদাহরণ বলি এখানে, তাহলে দেখুন যে ভূগোলের ক্লাস যেটা আমরা করেছিলাম সেখানে দেখবেন যে হিমালয়, মানে হিমালয় পর্বতমালা, আল্পস, রকি, তারপরে আপনার হচ্ছে আন্দিজ পর্বতমালা। তাহলে এগুলো যদি আমরা বলি এগুলো হচ্ছে ভঙ্গির পর্বতমালার উদাহরণ। তাহলে সেই হিসাবে যদি আমরা বলি এখানে দেখেন অপশন কিন্তু সবগুলো মিলেই রয়েছে। তাহলে এখানে দেখেন রকি, ভিসুভিয়াস, ব্ল্যাক ফরেস্ট কিন্তু না, তাহলে অপশন উত্তর হচ্ছে এটা হবে না। এবার দেখেন হিমালয়, আল্পস, রকি এগুলো সবগুলো হচ্ছে কার? শুধুমাত্র হচ্ছে ভঙ্গিলের উদাহরণ। এবার দেখেন হিমালয়, রকি আর হচ্ছে বিন্ধ্যা, তাহলে দেখুন এই বিন্ধ্যা এটি কিন্তু আপনার এই সুটি স্তূপ পর্বতের উদাহরণ। হিমালয় আর রকি হচ্ছে শুধুমাত্র আপনার ভঙ্গিল পর্বতের উদাহরণ। তাহলে এখন যদি আমরা এখানে দেখি যে আল্পস, হেনরি আর ফুজিয়ামা, তাহলে এখন আমরা এখানে মিস্টেক হয়ে গেছে, সঠিক উত্তরটা হবে ঘ, অর্থাৎ আল্পস, হেনরি আর হচ্ছে ফুজিয়ামা। বাংলাদেশের পদ্মা ও যমুনা নদীর শাখা নদী হচ্ছে গড়াই আর হচ্ছে ধলেশ্বরী। বায়ুমণ্ডল ও মহাশূন্যের মধ্যবর্তী রেখাটির নাম হচ্ছে কারমান লাইন। দুর্যোগ ব্যবস্থাপনার প্রথম ধাপ হচ্ছে, এখানে প্রস্তুতি এখানে হবে পূর্ব প্রস্তুতি, সঠিক উত্তর হবে ঘ। প্রস্তুতি তো ঠিক আছে। এভারেস্টিং এর তিব্বতী ও সিরা নাম কি? দেখেন এই নামটা অনেক সহজ, একটা হচ্ছে সোমলাংমা এবং আরেকটা হচ্ছে কোমলাংমা। অ্যানসার হবে খ। প্রত্যয়ন বায়ু উত্তর গোলার্ধের, প্রত্যয়ন বা পশ্চিমা বায়ু যেটা, সেই হিসাবে আমরা যদি বলি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, দক্ষিণ পশ্চিম আর উত্তর পূর্ব দিক হতে। বাংলাদেশের ঘূর্ণিঝড় সিডর ও আইলা, বাংলাদেশের আঘাত হানে এই সিডর হচ্ছে 2007 আর আইলা হচ্ছে 2009 সালে। বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। বস্তুর ওজন পৃথিবীর কোন স্থানে সবচেয়ে বেশি? কারণ এখানে জাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর সকল বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, ফলে বস্তুর ওজনটা বেড়ে যায়। এজন্য অ্যানসার হবে পৃথিবীর কেন্দ্রে। আচ্ছা, তাহলে এখানে 173 নাম্বার অ্যানসারটা 173 হবে মেরু অঞ্চল। অ্যানসার হবে মেরু অঞ্চল। বাংলাদেশের অর্থনৈতিক নীতি উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনটি? এটা সর্বোচ্চ কর্তৃপক্ষ হচ্ছে একনেক, যেটা বাংলা কি একনেক, যেটার বাংলাকে একনেককে বিশ্লেষণ করে যদি বাংলা করি তাহলে তার বাংলা অর্থ দাঁড়ায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। আমরা জানি এটা প্রধানমন্ত্রী। এরপর বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার দুর্বল হওয়ার পেছনে সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব কোনটি? প্রশ্নটা একেবারে ধাবনমূলক, এরকম প্রশ্ন আপনি বইতেও পাবেন না, কোনো টিচারও সাধারণত ক্লাসে এগুলা পড়ায় না। স্বাভাবিকভাবে বিসিএস মানে আমরা যেটা বুঝতাম যে এক কথা মানে এমসিকিউ টাইপ, তো এমসিকিউ টাইপ প্রিপারেশন নিতে গিয়ে আমরা সাধারণত এই প্রশ্নগুলো তেমন আমরা পড়ি না, এগুলো বিশ্লেষণমূলক প্রশ্ন। তো যাই হোক, তারপরে এই প্রশ্নের উত্তর হবে সংবিধানের আর্থিক সক্ষমতা কেন্দ্রীকরণের বিধান থাকা সত্ত্বেও বাস্তবে তা কেন্দ্রীয় সরকারের হাতে অতি কেন্দ্রীভূত। এরপরের প্রশ্নের উত্তর চলে যান, এরপরের প্রশ্ন চলে যান। হেভিয়াস কর্পাস রিট দায়ের করা হয় সংবিধানের, এটা একেবারে জুডিশিয়ারি প্রশ্ন। একজন বিসিএস ক্যান্ডিডেটের পক্ষে এই প্রশ্নের উত্তর করা খুবই টাফ। এই প্রশ্নের উত্তর করতে হলে আপনাকে আর্টিকেল 33 বিশ্লেষণ করে করতে হবে। তো স্বাভাবিকভাবে আমরা সংবিধান পড়ার সময় আর্টিকেলগুলোকে বিশ্লেষণ করি, কিন্তু এই প্রশ্নের উত্তর বিশ্লেষণ করার জন্য, প্রশ্ন জানার জন্য যতটা বিশ্লেষণ করা উচিত, নরমালি আমরা ততটা প্রশ্ন বিশ্লেষণ করি না প্রশ্নে। তো তারপরেও এই প্রশ্নের অ্যানসার হবে 33, গ্রেফতার ও আটকের রক্ষা কবজের বিধান। সেখানে যদি নির্দিষ্ট টাইমের মধ্যে অপরাধীকে অভিযুক্তকে যদি মানে গ্রেফতার হওয়া ব্যক্তিকে যদি করা না হয়, আদালতে তোলা না হয়, তাহলে সাধারণত তার পক্ষে কেউ হেভিয়াস কর্পাসের রিটে আবেদন করতে পারবে। এরপরে প্রশ্নটা, গণতান্ত্রিক ব্যবস্থায় ফলপ্রসূতার জন্য অগ্রাধিকার পাবে, এখানে হবে গুণগত শিক্ষা, আইন সমূহ হবে না, এটা হবে গুণগত শিক্ষা। অ্যানসার এটা হবে, আমাদের ওইটা একটু ট্রেন্ডিং করতে একটু হয়ে গেছে, আমি ঠিক করে দিব, আইন সমূহ হবে। এটা মূলত সুশাসনের প্রশ্ন, সুশাসন বাংলাদেশ বিষয়গুলিও বলা যায়। এরপরে বাংলাদেশের উচ্চ ফলনশীল জাতের ধান ও গমের নাম যথাক্রমে বিশাইল এবং বলাকা। আমি যখন কৃষির ক্লাসটা নিই তখন বলি যে সাধারণত এই টপিকটা আমি নিজে না পড়ে আপনাদের পড়ার দায়িত্ব দিয়ে দিই, যে কারণ আমি পড়ালে লিমিটেড পড়ান পড়াবো, এই জন্য আমি বলে দিই এটা এসডব্লিউ, এটা আপনারা বাসায় পড়ে নেবেন, কারণ এই টপিক থেকে একটা প্রশ্ন প্রত্যেক বিসিএস না হইলেও 1-2 বিসিএস পর আসে, যে এবারও আসছে। আশা করি প্রশ্নটা আপনাদের পারা উচিত। উত্তর হবে বিশাইল এবং বলাকা। ধানের জাত বিশাইল উন্নত জাতের নাম এবং বলাকা হচ্ছে উন্নত জাতের গমের নাম। এরপরে চলে যান, এরপরে কোথায় ছিল? কোন এলাকাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন জনযুদ্ধের ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরীর দ্বারা গঠিত আঞ্চলিক, মানে হালিম বাহিনীর আওতাধীন ছিল না, হালিম বাহিনীর আওতাধীন ছিল না শুধু কালিয়াকর, আর বাকিগুলো আমরা মূলত মানিকগঞ্জ কেন্দ্রিক উনি আঞ্চলিক বাহিনীর নেতৃত্ব দিয়েছেন। তো সেখানে মানিকগঞ্জের পাশাপাশি উনি ঢাকার কিছু এলাকাতে উনি নেতৃত্ব দিয়েছেন, যেমন ধামরাই, কেরানীগঞ্জ, সাভার, এই অঞ্চলগুলোতে উনি নেতৃত্ব দিয়েছেন, বাট গাজীপুরের কালিয়াকরের ওইখানে উনি নেতৃত্ব দেন নাই। এরপরের প্রশ্নটা, বাংলাদেশের উন্নয়ন ধারা সবচেয়ে বড় কাঠামোগত বই পরীক্ষা কোনটি? দেখেন এই প্রশ্নগুলো অনুধাবনমূলক প্রশ্ন, এগুলো সাধারণত কোনো বই থেকে ওইভাবে কমন পাবেন না, কোনো টিচারও পড়াবে না। এগুলো আপনাকে দীর্ঘদিন প্র্যাকটিস করার পর পেপার পত্রিকা বা বিভিন্ন এই বিষয়ের বইগুলো পড়ার পর একটা ধারণা পাবেন, সেই ধারণা থেকে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। বললাম তো যত ক্রিয়েটিভিটি সব কোথায় প্রশ্নকর্তা অ্যাপ্লাই করছে বাংলাদেশ বিষয়গুলো। তো এইখানের অ্যান্সারটা হবে কি? শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক সূচকের পাশাপাশি দুর্বল প্রাতিষ্ঠানিক শাসন ব্যবস্থা। এরপরে বাংলাদেশের সরকার এবং PCGSS শান্তি বাহিনী আমরা যাই বলি না কেন, এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? এটা হয়েছিল 2 ডিসেম্বর 1997 সালে, যার মাধ্যমে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা হয়। এরপরে এপিকালচার কোন বিষয় নিয়ে আলোচনা করে? মৌমাছি এবং মধু, সেটা আমরা জানি। এরপরে আর ব্যাখ্যা করার ইচ্ছা নাই। সংস্কার কমিশন নতুন সংস্কার প্রস্তাবে বাংলাদেশ সংসদের উচ্চ কক্ষে কতটি আসন প্রস্তাব করে? করে মূলত 105টা, কিন্তু এখানে 100টা, মূলত 100টাই এখন উচ্চ কক্ষে যাবে কতটা? 100টা আসন। এরপরে কোন ফসলটি রপ্তানি বহুমুখীকরণের সম্ভাবনা? এখানে মূলত সবগুলোই সম্ভাবনাময়, আপনি চাইলে সবগুলো প্রোডাক্টকেই
ভালোভাবে চাষ করে আপনি বাইরে পাঠাইতে পারবেন। তবে তার মধ্যে যেহেতু আমাদের রপ্তানির ক্ষেত্রে আমরা তৈরি পোশাক বলেন, চা বলেন, পাট বলেন, এই পণ্যগুলো বেশি, তো এই পণ্যগুলোর মধ্যে যেহেতু পাট সবসময় বেশি রপ্তানি হয়, স্বাভাবিকভাবে এটাকে বহুমুখীকরণ করলে এটার সম্ভাবনা আরো কি হবে, বাড়বে। এই জন্য অ্যান্সার পাট। এরপরে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের রপ্তানির প্রধান উৎস কোনটি? তৈরি পোশাক রপ্তানি। এই প্রশ্নটা কমন একটা প্রশ্ন। এরপরে বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তাকে বলতে প্রধান বিচারপতি হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশ কি রক্ষা করে বা ব্যাখ্যা করে, তো সুপ্রিম কোর্ট নাই, সুপ্রিম কোর্টের যিনি প্রধান বা বিচার বিভাগের যিনি প্রধান, আমরা তাকে মেনশন করবো, প্রধান বিচারপতি। এরপরে বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কত? যুক্তরাজ্যে 1900 সাল, মেবি 1957 সালে সর্বপ্রথম যুক্তরাজ্যে বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় এডেনবার্গে। এরপরে প্রাচীন হরিকেল জনপদটি কোন বিভাগ নিয়ে গঠিত হয়েছিল? চট্টগ্রাম ও সিলেট বিভাগ। আমি এটা মেবি সাম্প্রতিক ক্লাসের শেষ দিকে দিন কয়েকটা ব্রাঞ্চে পড়েছিলাম যে জনপদ থেকে যেহেতু একটা প্রশ্ন আসে, আমি এই জন্য ক্লাসটা টপিকটা সর্ব লাস্টে পরে সাম্প্রতিক ক্লাসের সাথে, তো এটা লেখানো হয়েছিল সম্ভবত ক্লাসে। এরপরে কোন বিষয়টি মুদ্রা পাচারের অন্তর্ভুক্ত নয়? অন্তর্ভুক্ত সবগুলা, শুধু আয়কর ফাঁকি দেওয়া এটা কি মুদ্রা পাচারে অন্তর্ভুক্ত নয়। বাকি 3টা কাজের মাধ্যমে মুদ্রা পাচার করা যায়, এটার মাধ্যমে মুদ্রা পাচার এগুলার মতো এতটা কাছাকাছি না, এই জন্য এটা অ্যান্সার আয়কর ফাঁকি দেওয়া। বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন মানে ময়মনসিংহ, 2018 সালে সর্বশেষ সিটি কর্পোরেশন হয় 12তম। এরপরে শ্রম নির্ভর অর্থনীতি থেকে উৎপাদন ভিত্তিক অর্থনীতির রূপান্তরের পথে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা কোনটি? দক্ষ মানব সম্পদের ঘাটতি এবং শিক্ষার সঙ্গে কর্মক্ষেত্রে অসামঞ্জস্য। একটা জিনিস মনে রাখবেন, সাধারণত যে প্রশ্নগুলো অনুধাবনমূলক হয়, আমাদের প্রশ্নকর্তার যে মেন্টালিটি, সাধারণত খুব ভালোভাবে খেয়াল করবেন, যে প্রশ্নগুলো অনুধাবনমূলক, ওই প্রশ্ন করার যদি কমন না পড়ে, আপনার জায়গায় আমি থাকলে যেটা করতাম, অপশন যেটা বড় অ্যান্সার দিতাম। আপনার জায়গায় আমি থাকলে যেটা করতাম, রিপিট এরপরে আরেকবার না অনুধাবনমূলক প্রশ্নগুলো যেখানে ক্রিয়েটিভিটি দেখায়, ওই প্রশ্নগুলোর অ্যান্সার সবসময় বড় হয়। তবে সব ক্ষেত্রে হয় এটা বলা যাবে না, অধিকাংশ ক্ষেত্রে হয়, যদি এটা আসলে কোনো সলিউশন না। এরপরে বাংলাদেশের মধ্যম আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি মূলত কোন কাঠামোগত প্রতিবন্ধকতার সাথে সংযুক্ত? আরেকটা মনে রাখবেন, অনুধাবনমূলক প্রশ্নে ক্রিয়েটিভিটি দেখায়, তো এই ক্রিয়েটিভিটির মধ্যে ওরা ইংরেজি অ্যাড করে এবং বা অথবা অ্যাড করে প্রশ্ন লাইনটা কি করে বড় করে, কারণ ওর মাধ্যমে তারা ক্রিয়েটিভিটি দেখায়। সব ক্ষেত্রে হবে এটা বলা যাবে না, তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়। তো মধ্যম আয়ের এই আগের অ্যান্সারটার উত্তর দিলে বাংলাদেশের মধ্যম আয়ের ফাঁদে পড়ার ঝুঁকি মূলত কোন কাঠামোগত প্রতিবন্ধকতার সঙ্গে যুক্ত? এই যে লাস্ট ওয়ান, পুঁজি বৃদ্ধি সত্ত্বেও মোট উৎপাদনশীলতার বৃদ্ধি ধীর গতি, এটা ইংরেজি আছে, তাহলে এটা মাস্ট অ্যান্সার। তারপরে বাংলাদেশের বাংলাদেশের অ্যান্সার 1994, বাংলাদেশ 1994 সাল থেকে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে আসতেছে। এরপরে কই স্যার, কোন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় না? আপিল মূলত সামরিক এই অর্থনৈতিক আদালতের ইয়ের বাইরেও করা যায়, জেলা আদালতেও করা যায়, আবার হাইকোর্টেও করা যায়, টাকা পরিমাণের উপর নির্ভর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা রায়ের বিরুদ্ধেও আপিল করা যায় নির্দিষ্ট একটা টাইমের মধ্যে। সুপ্রিম কোর্ট হাইকোর্টের ডিভিশনের রায়ের বিরুদ্ধেও করা যায়, সামরিক আদালতের বিরুদ্ধেও করা যায়, তবে সেটা রিভিশন বা সেটা কর্তৃপক্ষ বা অন্য আদালত না, মূলত একটা কর্তৃপক্ষের কাছে, হায়ার অথরিটির কাছে করা যায়। তবে সেক্ষেত্রে আমরা রিভিশনই বেশি বলি। তো এই চারটা যদি এটাও করা যায় কিছু ক্ষেত্রে, তবে এই 4টা অপশনের মধ্যে আমরা সামরিক আদালতকে নেব। এরপরে এই যারা ঝামেলাযুক্ত প্রশ্ন দিয়ে দিচ্ছে, কোন ইউনেস্কো ঘোষিত ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের অন্তর্ভুক্ত কোনটি? চিন্তা করেন, আমাদের অধরা সংস্কৃতির অংশ 6টা, তার মধ্যে বাউল গানও আছে, জামদানিও আছে। অ্যান্সার কোনটা দেবেন? দুইটাই সঠিক অ্যান্সার, এই দুটাই অন্তর্ভুক্ত। এখন পিএসসি কোনটা নেবে এটা আল্লাহ ভালো জানে, এটা কোনটা নেবে পিএসসি এটা আল্লাহ ভালো জানে। তবে আমি যদি প্রশ্ন করতে হইতাম অ্যান্সার আমি বাউল গানটা নিতাম, যদি আমি প্রশ্ন করতে এরকম বলদামি করতাম না, দুটো অপশন একসাথে দিতাম না। আর যেহেতু এটা কোনো ব্যাখ্যা নাই, দুটাই সঠিক, কারণ পিএসসি যেটা নাই, আমি বাউল গানকে যেহেতু এটা অপশনের প্রথমে আছে এটাকে আপাতত অ্যান্সার হিসেবে দিলাম। এরপর কোন কোন জেলার রেল যোগাযোগ নাই? সব জেলায় আছে, শুধু পটুয়াখালীতে নেই, এখানে সরাসরি কোনো রেল যোগাযোগ নাই। এরপরে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 সালে কার্যকর হয়, এটা তো আমরা জানি, সংবিধানের ক্লাস যারা করছি বা যারা পড়ছি তারা সবাই জানি কম বেশি। এরপরে সংবাদপত্রের স্বাধীনতা কোন ধরনের অধিকার? এটা কেউই দেখবেন এই প্রশ্নের অ্যান্সারটা আপনি কারো কাছে পাবেন না। এই প্রশ্নের উত্তর আসলে হবে হচ্ছে এই সংবাদপত্রের স্বাধীনতা হচ্ছে মানুষের ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস, মৌলিক মানবাধিকার। ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস যেহেতু 3টার সাথে যায় না, মূলত এটা হচ্ছে আমাদের মৌলিক অধিকার বা মানবাধিকার। আর মানবাধিকারগুলো যেহেতু ব্যক্তির সাথে রিলেটেড, এআই এর জিজ্ঞেস করলেও কাজ হবে না, এআই এরও অ্যান্সার সবসময় দেয় না। তবে প্রশ্নগুলো যাই অত দেব আমরা না যাই, কারণ তো এইখানে বিষয়টা কি, সংবাদপত্রের স্বাধীনতা মূলত হওয়ার কথা ছিল মৌলিক অধিকার, কিন্তু মৌলিক অধিকার যেহেতু নাই, মানব অধিকার সেটাও নাই, তবে মৌলিক মানব অধিকারগুলো যেহেতু ব্যক্তির সাথে রিলেটেড, এই জন্য এটাকে আমরা ব্যক্তিগত হিসাবে ধরে মানে অ্যান্সার হিসেবে নিয়ে নিলাম। এরপরে কোন সংস্থা বাংলাদেশের জিডিপি হিসাব করে? হ্যাঁ, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এটা জিডিপি হিসাব করে। which novel produce intense destructive love, failing, multi-generational cruelty and obsession? এটা আমাদের কারেক্ট উত্তর হচ্ছে ওয়াদারিং হাইটস দেওয়া হয়েছে। ব্রন্টি পরিবারের 3টা বোন ছিল, যেমন আপনার হচ্ছে শার্লট ব্রন্টি, এমিলি ব্রন্টি আর হচ্ছে ব্রন্টি। এর ভিতরে শার্লট ব্রন্টি একটা বিখ্যাত গ্রন্থের নাম ছিল জেন আয়ার, আর এমিলি ব্রন্টি তার বিখ্যাত গ্রন্থের নাম ছিল ওয়াদারিং হাইটস। আর এই ওয়াদারিং হাইটস এর ভিতরেই আমরা দেখতে পাই যে অসম রিলেশন, তারপর ভালোবাসা এবং মানে সম্পত্তির প্রতি মানুষের যে আগ্রহ, লোভ, এগুলো মানুষকে ধীরে ধীরে যেভাবে নিঃশেষ করে দেয়, এই বিষয়টা দেখানো হয়েছে ওয়াদারিং হাইটস এর ভিতরে। সো এখানে এই সবগুলোই আমরা এই প্রশ্নে দেখতে পাচ্ছি। সো আমাদের কারেক্ট উত্তর হচ্ছে অপশন নাম্বার সি। এরপরে ইংরেজি সাহিত্যের এবং ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন পেসিমিস্টিক রাইটার, যাকে মেলানকলিক পয়েট বলা হয়, এবং তার নাম হচ্ছে ম্যাথু আর্নল্ড। এই ম্যাথু আর্নল্ডের একটা গুরুত্বপূর্ণ কবিতার নাম ছিল ডোবার বিচ, এবং এই ডোবার বিচের মধ্যে তিনি বলেছেন যে পৃথিবী চারিদিকে অশান্তিতে ভরে গেছে, চারিদিকে বিশৃঙ্খলা, চারিদিকে শান্তি নেই, চারিদিকে সুখ নেই, এবং পৃথিবীর এই নৈরাজ্য। সো এই বিষয়গুলো নিয়ে এই লাইনগুলোতে এখানে উল্লেখ করা হয়েছে, এবং এই লাইনগুলো নেওয়া হয়েছে যে কবিতা থেকে, সেই কবিতার নাম হচ্ছে এখানে ডোবার বিচ। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে পরবর্তী যে কোশ্চেনটা ছিল, ইন উইলিয়াম শেক্সপিয়ারস প্লে অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট এর আমাদের মূল থিমটা কিন্তু ছিল লাভ এট ফার্স্ট সাইট, যেখানে প্রথম দর্শনে প্রেম হয়। এখানে রোজালিন্ডের সাথে প্রেম হয় অরল্যান্ডোর, আর অলিভারের সাথে প্রেম হয় হচ্ছে সিলিয়া। এবং এখানে মানুষের জীবনটাকে 7টা স্টেজে ভাগ করা হয়েছিল, আর এই 7টা স্টেজের কথা উল্লেখ করেছিল এখানে জ্যাক্স।
সো আমাদের কারেক্ট উত্তর হচ্ছে এখানে সি নাম্বারটা। পরবর্তীতে আমরা যদি একটু ফলো করি, এটা একটা গ্রামাটিক্যাল কোশ্চেন ছিল। এখানে একটা ভার্ব ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে বিলিভ। ইংরেজিতে বেশ কিছু ভার্ব আছে, যেমন হচ্ছে নো, এরপর আমরা দেখতে পারি বিলিভ। এই ভার্বগুলোর পরে যদি আমরা প্যাসিভ করি, তাহলে সাধারণত আমাদেরকে একটা টু বি ইউজ করতে হবে, প্যাসিভ করতে হবে। তাহলে এখানে টু বি ইউজ করা হয়েছে এমন অপশন যদি আমরা একটু দেখি, এখানে এই নাম্বারটা পাচ্ছি এবং পাশাপাশি আমরা পাচ্ছি হচ্ছে এখানে সি নাম্বারটা। তো এখানে প্যাসিভের ক্ষেত্রে আমাদের ভার্বটা ইউজ করা হয়েছে পাস্ট টেন্সে, কিন্তু অপশন নাম্বার সি তে যে উত্তরটা যদি আমরা নিতে চাই, কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করা হয়েছে, যেটা আমাদের প্রশ্নের সাথে অসামঞ্জস্যপূর্ণ অপশন। সো এখানে সি নাম্বারটা উত্তর হবে না। তাহলে কারেক্ট উত্তর হচ্ছে এখানে অপশন নাম্বার এ। কারেক্ট স্পেলিং থেকে আমাদের কোশ্চেন ছিল, স্পেলিং সবসময় টাফ হয়। এখানে আমরা যে অপশনগুলো পাচ্ছি, যেমন হোমোনিম আছে এখানে, তারপরে এখানে বাকি যে অপশনগুলো আছে, এখানে ম্যাক্সিমাম কোশ্চেন এখানে যেটা গুরুত্ব দিয়েছে, এখানে আপনার অপশন বি, অপশন সি, অপশন ডি, এই তিনটাই কারেক্ট স্পেলিং, মানে সঠিক উত্তর। কিন্তু আমাদের প্রশ্ন চেয়েছে এখানে ইনকারেক্ট স্পেলিং কোনটা, মানে এখানে ভুল হয়েছে কোনটা। তো আমাদের এ নাম্বার অপশনে এখানে টি এর ঘাটতি আছে, এখানে ডাবল টি ইউজ করতে হবে। আর ডাবল টি ইউজ না করার কারণে আমাদের এখানে এ নাম্বার অপশনটা কিন্তু ভুল, এটা একটা ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে। সেখানে কারেক্ট উত্তর হবে এই নাম্বারটা। এখানে তিনটা অপশনই কারেক্ট, কারেক্ট স্পেলিং দেওয়া আছে এখানে। এরপর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অ্যান্টোনিম আসছে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ পার্সিপিয়েন্স? পার্সিপিয়েন্স মানে হচ্ছে কোনো কিছুর উপর দক্ষতা বোঝায়, চতুরতা বোঝায়। তো এখানে আমাদের অ্যান্টোনিম ছিল, এই অপশন যেগুলো ছিল এ নাম্বার, সি নাম্বার আর ডি নাম্বার, এই তিনটা অপশনই সমার্থক অর্থ প্রকাশ করে, মানে চতুরতা, মানুষের বিচক্ষণতাকে নির্দেশ করে। আর আমাদের যেটা আসছে বিপরীত শব্দ, সো এখানে কারেক্ট উত্তর হবে ডালনেস। এর অর্থ হচ্ছে মানে অলস, নির্জীব, নিষ্প্রাণ বা কোনো কাজে অদক্ষ, এটাকে নির্দেশ করে। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স ওয়্যার আপ ফাংশনস অ্যাজ এ নাউন। এই প্রশ্নটা আমাদের ছিল পার্ট অফ স্পিচ থেকে। যদি আমরা একটু ফলো করি, আমাদের এখানে বি নাম্বার অপশনটাকে যদি একটু দেখি, বি নাম্বার অপশনে আমাদের এখানে আপের আগে ডিটারমিনার ইউজ করা হয়েছে। সো ডিটারমিনার যদি আমরা ইউজ করি, ডিটারমিনার সবসময় বসে নাউনের আগে। তাহলে যেহেতু নাউনের পূর্বে বসে, তাহলে ডিটারমিনারের পরে থাকার কারণে আপটাকে আমরা নাউন বলতে পারি। আর আমাদের প্রশ্নে চেয়েছে যে আপ শব্দটি কোন অপশনটাতে নাউন হিসেবে কাজ করেছে। সো কারেক্ট উত্তর হচ্ছে এখানে আমাদের অপশন নাম্বার বি। এরপরে আমরা একটা সিনোনিম রিলেটেড কোশ্চেন ছিল এখানে, সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্রিপাসকিউলার। এর অর্থ হচ্ছে মানে সকালবেলায়, মানে ভোরের দিকে এবং সন্ধ্যার আগ দিকে, গোধূলি লগ্নের ওই সময়টাকে নির্দেশ করে। তো এখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে আমাদের অপশন নাম্বার ডি, টাইলাইট। Which of these works contains defense of the rights of freedom of speech and expression? তো আমাদের এই কোশ্চেনটা নেওয়া হয়েছে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের একজন বিখ্যাত রাইটার ছিল, যার নাম ছিল জন মিল্টন। জন মিল্টন তিনি অনেকটাই গণতন্ত্রের সমর্থক ছিলেন, গণতন্ত্রকে ভালোবাসতেন, আর গণতন্ত্রকে ভালোবেসে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে তিনি বেশ কিছু তার মহাকাব্য লিখেছেন, যেমন প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইনড, এবং এর বাইরেও তিনি একটা গদ্য লিখেছিলেন। এই গদ্যের নাম ছিল অ্যারিওপ্যাজাইটিকা। এই অ্যারিওপ্যাজাইটিকা গদ্যের ভিতরে তিনি গণতন্ত্রের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এই বিষয়গুলোকে উল্লেখ করে তিনি গদ্যটাকে রচনা করেছেন, যেটা আমরা ক্লাসে অসংখ্যবার পড়িয়েছি। তো এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। এরপরে আমরা 59 নম্বর কোশ্চেনে যে লাইনগুলো এখানে নেওয়া হয়েছে, এগুলো হুবহু নেওয়া হয়েছে আমাদের এডওয়ার্ড ফিটজার নামে একজন রাইটার, যিনি ওই যে রুবাইয়াতটাকে লিখেছিলেন এবং ওমর খৈয়ামের রুবাইয়াতটাকে অনুবাদ করেছিলেন। তো ওই রুবাইয়াত থেকে সরাসরি চারটা লাইন নেওয়া হয়েছে। তো আমরা এখানে আমাদের কারেক্ট উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, এডওয়ার্ড ফিটজার। লেট মি নট টু দ্য ম্যারেজ অফ ট্রু মাইন্ডস। এই যে লাইনগুলো, এই লাইনগুলো নেওয়া হয়েছে উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত যে সনেট, সনেট নাম্বার 116, ওই সনেট থেকে লাইনটা নেওয়া হয়েছে। তো আমরা বলতে পারি এখানে আমাদের কারেক্ট উত্তর হচ্ছে অপশন নাম্বার গ। আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড সেন্টেন্স। এই প্রশ্নে আমার মনে হচ্ছে কিছুটা ভুল আছে, হয়তো বা প্রশ্নকর্তা চেয়েছিল যেখান থেকে কমপ্লেক্স সেন্টেন্স বের করার, যে নিচের কোনটি কমপ্লেক্স সেন্টেন্স। এখানে কম্পাউন্ড সেন্টেন্স যদি হইতে হয়, তাহলে আমাদেরকে দুইটা স্বাধীন ক্লজ থাকতে হবে আর মাঝখানে একটা কোঅর্ডিনেট কনজাংশন থাকতে হবে। তাহলে কোঅর্ডিনেট কনজাংশন এখানে অর ইউজ করা হয়েছে, কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি আদারওয়াইজ ইউজ করা হয়েছে, আবার কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে এখানে আবার একটা অর ইউজ করা হয়েছে। তারপরে এখানে তিনটা সেন্টেন্স কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স, এটা আমাদের প্রশ্নে বের করতে বলেছে যে কম্পাউন্ড সেন্টেন্স নিচে কোনটা। তাহলে সেক্ষেত্রে এখন আমাদের করণীয়টা কি? এখানে তিনটা উত্তর হতে পারে, তবে এখানে একটা সূক্ষ্ম একটা ট্রিক্স আছে এখানে, সেটা হলো আপনি যদি কোঅর্ডিনেট কনজাংশন ব্যবহার করেন, তার আগে আপনাকে কমা ইউজ করতে একটা নিয়ম আছে। সো ওই হিসেবে পাঞ্চুয়েশনের মার্কের ব্যবহার থেকে আমরা বলতে পারি যে অপশন ডিটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট। বাট প্রশ্নকর্তা যদি চায়, তাহলে অপশন এ এবং অপশন সি এই দুইটা একটাকেও নিতে পারে যদি চায়। তো এখানে ডি নাম্বারটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হবে। 89 এখানে বলা হয়েছে এ ভেরি লার্জ বিল্ডিং ইন হুইচ এয়ারক্রাফট আর হাউসড ইজ কল্ড, মানে যেখানে বিমান রাখা হয়, একটা বড় জায়গা এবং বিমান যেখানে মেরামত করা হয় সেই জায়গাটাকে বলা হয় হ্যাঙ্গার। সো এখানে কারেক্ট উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। গালিভার্স ট্রাভেলসে এখানে বলা হয়েছে কোন জিনিসটা ফুটে ওঠে নাই। এখানে গালিভার একবার ওই যে জাহাজ দুর্ঘটনার পরে সেটা দ্বীপে চলে আসে, লিলিপুট দ্বীপে চলে আসে, এবং লিলিপুট দ্বীপের যারা লিলিপুটিয়ান যারা ছিল, এরা কিন্তু 6 ইঞ্চি সাইজের ছিল, এবং এরা ছোট হওয়ার পরেও এদের কিন্তু ভিতরে প্রচন্ড রকমের অহংকার ছিল। তাহলে এই প্রাইডটা অবশ্যই থাকবে। এবং এই লিলিপুটদের দেশে যারা শাসক যারা ছিলেন, এরা অল্প মানে মিথ্যা কথাকে অনেক বড়ভাবে চারিদিকে প্রকাশ করতেন। সো লাইস, এই মিথ্যা কথাটা অবশ্যই সেখানে ছিল। এবং তারা কিছু সিলি রুলসও কিন্তু তৈরি করেছিল, মানে হাই হিলস বা লো হিলসের যে একটা নীতি, এটা তাদের ভিতরে ছিল যে কে কোন পায়ে নাচবে। তো এই সিলি রুলস আমরা সেখানে দেখতে পাই। তাহলে এ, বি এবং ডি এই তিনটা বিষয়ই আমাদের এই গালিভার্স ট্রাভেলস এর যে অংশটা এর ভিতরে উল্লেখ ছিল, শুধু ছিল না হচ্ছে সি নাম্বার অপশনটা, পিচ এন্ড উইজডম। তাহলে এখানে কারেক্ট উত্তর হচ্ছে অপশন নাম্বার সি হবে, এটা ভুল করেছে, অপশন সি এখানে কারেক্ট উত্তর। পরবর্তী 116 নম্বর কোশ্চেন এখানে বলা হয়েছে যে ইনক্লুডিং যে শব্দটা এখানে ইউজ করা হয়েছে, ইনক্লুডিং ওয়ার্ডটা এখানে কোন পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করেছে। বেশ কিছু প্রেজেন্ট পার্টিসিপল আছে যারা নাউন বা নাউন ফ্রেজের আগে বসে প্রেপোজিশনে কাজ করে, যেমন ইনক্লুডিং হতে পারে, এক্সক্লুডিং হতে পারে, কনসার্নিং হতে পারে, নটউইথস্ট্যান্ডিং হতে পারে। তো এই প্রশ্নের ভিতরে ইনক্লুডিং ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি নাউনের আগে আছে, লিডারশিপ একটা নাউনের পূর্বে আছে, সো প্রেপোজিশনে কাজ করছে এখানে। তাহলে কারেক্ট উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি।
125 মোনার্ক মানে হচ্ছে শাসক, শাসক সেটা রানীও হতে পারে, রাজাও হতে পারে। সো এটা কমন জেন্ডারের ভিতরে আছে। সো ডি নাম্বারটা উত্তর হবে আমাদের এখানে। পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। এই লাইনটা হচ্ছে আমাদের রোমান্টিক পিরিয়ডের, যাকে পায়োনিয়ার বলা হয় যাকে, এবং যাকে বলা হয় ফাদার অফ রোমান্টিক পিরিয়ড। এবং লিরিক্যাল ব্যালান্সে যার অসংখ্য কবিতা ছিল, লিরিক্যাল ব্যালান্সে আমরা দেখতে পেয়েছি প্রায় 23টা কবিতা ছিল। 23টা কবিতার ভিতরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতার সংখ্যা ছিল 19টা, যার কারণে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় ফাদার অফ রোমান্টিক পিরিয়ড। আর এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা লাইন ছিল এটা, যে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, মানে মানুষের আবেগ অনুভূতির উচ্ছ্বসিত যে বহিঃপ্রকাশ, এই বহিঃপ্রকাশটাকে বলা হয় কবিতা। তাহলে কারেক্ট উত্তর এখানে বি নাম্বার অপশনটাই হবে। which functions both as a transitive and intransitive verb। ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে যে ভার্বের একটা অবজেক্ট আছে, আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের কোনো অবজেক্ট নাই। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে কাজ করে। ইনট্রানজিটিভ ভার্ব খোঁজার একটা শর্টকাট টেকনিক হচ্ছে আপনাকে সাবজেক্ট হিসেবে প্রথমে আই ইউজ করতে হবে, এরপর আপনি একটা ভার্ব ইউজ করতে পারেন যে ভার্বটা আছে, এবং পাশাপাশি আপনি একটা ইট ব্যবহার করবেন। এটা ব্যবহার করার পরে যদি আপনার কাছে লাইনটাকে সঠিক মনে হয় তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব, আর যদি ভুল মনে হয় তাহলে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন আপনি যদি এ নাম্বারটার দিকে তাকান, আপনি যদি বলেন আই স্লিপ ইট, আমি ইহা ঘুমাই, এটা তো হচ্ছে না। তাহলে যেহেতু এই বিষয়টা দিয়ে এটা হচ্ছে না, তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা হবে না। আমাদের চেয়েছে ট্রানজিটিভ হতে হবে, ইনট্রানজিটিভ হতে হবে। এরপর আপনি যদি বলেন অ্যারাইভ ভার্বটা কি, এটা কি ট্রানজিটিভ ভার্ব হবে? আপনি যদি বলেন আই অ্যারাইভ ইট, আমি ইহা পৌঁছাই, তাহলে এটাও তো মিলছে না, তাহলে এটাও তো ট্রানজিটিভ হচ্ছে না। তাহলে আমাদের অপশন নাম্বার বি নাম্বারটাও তো হচ্ছে না। এরপর লাস্টের অপশন যদি আপনি তাকান, ডাই ছিল এখানে, আই ডাই ইট, আমি ইহা মারা যাই, এটা তো হচ্ছে না, তাহলে এটাও তো ট্রানজিটিভ ভার্ব হচ্ছে না। অপর দিকে আপনি যদি চিন্তা করেন যে ব্রেক ভার্বটা এটাকে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহার করা যায় কিনা। এবার আপনি যদি একটা সেন্টেন্স লেখেন যে আই ব্রোক দা গ্লাস, তাহলে এই লাইনটাকে যদি আপনি বলেন আই ব্রোক দা গ্লাস, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা অবজেক্ট আছে। তাহলে অবজেক্ট থাকার কারণে আপনি ভার্বটাকে ট্রানজিটিভ বলতে পারেন। আবার আপনি যদি বলেন দ্য গ্লাস ব্রোক, গ্লাসটি ব্রোক, গ্লাসটি ভেঙে গিয়েছিল, তাহলে এখানে আলটিমেটলি কিন্তু কোনো অবজেক্ট পাচ্ছি না আমরা, অবজেক্ট কিন্তু নাই। তাহলে এই ভার্বটা ট্রানজিটিভ হিসেবে ইউজ করা যায়, আবার ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে এটাকে ইউজ করা যায়। তাহলে আমাদের কারেক্ট উত্তর হচ্ছে এখানে অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেনে 133 তে বলা হয়েছে, এটা ন্যারেশন থেকে কোশ্চেনটা ছিল। ন্যারেশনের নিয়মে আমরা তো খুব সিম্পলি জানি, ইনভার্টেড কমার ভিতরে একটা অংশ থাকবে, ইনভার্টেড কমার বাইরে একটা অংশ থাকবে, আর অবশ্যই দ্যাট আসবে। তাহলে যেহেতু এখানে হেলেন সেড ছিল, তাহলে সেডের পর আমাদেরকে প্রথমত এখানে দ্যাট ইউজ করতে হচ্ছে। তাহলে দ্যাট মোটামুটি আমরা বলতে পারি প্রায় অপশন, এখানে 3টা অপশনে দ্যাট আছে, এ নাম্বারেও দ্যাট ছিল, আবার বি নাম্বারে দ্যাট আছে, আবার সি নাম্বারেও দ্যাট ছিল। এখন আপনাকে দেখতে হবে যে ইনভার্টেড কমার ভেতরে মানে রিপোর্টেড স্পিচটাতে এখানে কোন টেন্স ইউজ করা হয়েছে। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট ইউজ করতে হবে আপনাকে। যেহেতু এখানে ছিল আই টুক দ্য ল্যাপটপ হোম, এখানে ভার্বটা কিন্তু পাস্ট ইনডিফিনিট ইউজ করা হয়েছে। তো যেহেতু পাস্ট ইনডিফিনিট ইউজ করা হয়েছে, তাহলে অবশ্যই আপনাকে পাস্ট পারফেক্ট ইউজ করতে হবে এখন ইনডাইরেক্ট করার ক্ষেত্রে। আর পাস্ট পারফেক্ট হিসেবে হ্যাড এর পরে একটা ভার্ব ফ্রি আসবে। তাহলে হ্যাড এর পরে ভার্ব ফ্রি আছে এমন অপশন আমাদের শুধু একটা, তাহলে কারেক্ট উত্তর এখানে বি নাম্বারটা হবে। এরপর এখানে বলা হয়েছে দ্য কিলিং অফ অ্যালবাট্রস ইন দ্য রাইম অফ এনিশিয়েন্ট মেরিনার। এই রাইম অফ দ্য এনিশিয়েন্ট মেরিনার এটা লিখেছিলেন আমাদের এসডি কলরিজ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে এসডি কলরিজ দুইজন মিলে লিরিক্যাল ব্যালান্স লিখেছিলেন। লিরিক্যাল ব্যালান্সে আমাদের টোটাল কবিতার সংখ্যা ছিল 23টা, আর 23টা কবিতার ভিতরে 4টা কবিতা ছিল এসডি কলরিজের লেখা। এনিশিয়েন্ট মেরিনার আমরা দেখতে পেয়েছি যেখানে বৃদ্ধ নাবিক অ্যালবাট্রস পাখিটাকে প্রথমে ছেড়ে দেয় সৌভাগ্যের প্রতীক মনে করে, পরবর্তীতে আবার যখন অ্যালবাট্রস পাখিটা তাদের জাহাজে উড়ে আসে এবং তারা অ্যালবাট্রস পাখিটাকে হত্যা করে, এবং এটাতে ওই নাবিকের অযৌক্তিকতা, কুসংস্কারচ্ছন্নতা, এই বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করা হয়েছে এই তার মেন্টালিটির মাধ্যমে। তো এখানে সবশেষে আমরা বলতে পারি দ্য এসেনশিয়াল ইরেশনালিটি অফ ম্যান, এটাই আমাদের একদম যথাপযুক্ত উত্তর, বি নাম্বারটা কারেক্ট। দ্য এলিমেন্ট রিকোয়ার্ড ইন এ প্যারাগ্রাফ ফর স্মুথ ফ্লো অফ আইডিয়াস ইজ কল্ড। প্যারাগ্রাফের একটা আইডিয়া থেকে যখন আমরা নতুন একটা আইডিয়াতে চলে যাব, তখন মাঝখানে আমাদেরকে কানেক্টর ইউজ করতে হয়। মানে পজিটিভ থেকে আপনি নেগেটিভ আসবেন, বা নেগেটিভ থেকে পজিটিভে যখন আসবেন, আপনাকে অবশ্যই কানেক্টর ইউজ করতে হবে, ট্রানজিশন ওয়ার্ডগুলো ইউজ করতে হবে, ট্রানজিশন সেন্টেন্সগুলো ইউজ করতে হবে, হাউএভার ইউজ করতে পারি, ইন অ্যাডিশন টু ইউজ করতে পারি। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের কারেক্ট উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। খুবই সিম্পল একটা কোশ্চেন রয়েছে এখানে, দ্য বুক দ্যাট শি রিকমেন্ডেড টার্নড আউট টু বি ভেরি হেল্পফুল। এখানে শি রিকমেন্ডেড এটা একটা ক্লজ, কারণ সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে, আবার আগে দ্যাট আছে, সাবঅর্ডিনেট কনজাংশন আছে এখানে। তাহলে পুরোপুরি আমরা বলতে পারি এটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। যদি নাউন সম্পর্কে তথ্য দেয় তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এখানে এই যে দ্যাট শি রিকমেন্ডেড, দ্যাট দিয়ে আলটিমেটলি যে বইটাকে বোঝাচ্ছে, এই বইটা হচ্ছে এখানে একটা অ্যান্টিসিডেন্ট। তাহলে অ্যান্টিসিডেন্টের পাশে যেহেতু আছে, তাহলে এটাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারি। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ আমাদের এ না বি নাম্বারে নাই, অ্যাডজেক্টিভ ক্লজ আমাদের অপশন সি নাম্বারে নাই। আর এটা অবশ্যই একটা রিলেটিভ প্রোনাউন, যেহেতু রিলেটিভ প্রোনাউন দিয়ে ক্লজটা শুরু হয়েছে, সো অ্যাডজেক্টিভ ক্লজ না থাকার কারণে এটাকে দাগানো যেতে পারে রিলেটিভ ক্লজ হিসেবে। দ্য সেইং এভরি ক্লাউড হ্যাজ ইটস সিলভার লাইনিং, এর অর্থ হচ্ছে মানে দুঃসংবাদ বা দুঃসময় সবসময় যে মানুষের খারাপ জিনিসটাকে নিয়ে আসে এমন না। দুঃসময়ের কারণে আপনি অনেক সময় দেখা যায় এর ভিতর দিয়ে অনেক কিছু পজিটিভ বিষয় কিন্তু চলে আসতে পারে। সো এটা প্রথমে দেখা না গেলেও আলটিমেটলি এটা শেষের দিকে বা পরে গিয়ে এটা বোঝা যায় যে দুঃসংবাদ সবসময় মানুষের জীবনে কষ্ট বা দুঃখই বয়ে আনে না, অনেক সময় দেখা যায় ভিতর দিয়ে সৌভাগ্য চলে আসে। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার হচ্ছে আমাদের সি নাম্বারটা। এখানে বলা হয়েছে এভরি ডিফিকাল্ট সিচুয়েশন হ্যাজ এ মোর হোপফুল অ্যাসপেক্ট থ্রুআউট, নট অ্যাপারেন্ট অ্যাট দ্য বিগিনিং। সো এখানে সি নাম্বারটাই আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হবে। Which play is filled with nonsensical conversations, meaningless dialogues and characters who often become forgetful. এই কোশ্চেনের যে লাইভ বিষয়গুলো যে সম্পর্কে আমাদের বলা হচ্ছে, এটা নেওয়া হয়েছে ওয়েটিং ফর গডো থেকে। এটা স্যামুয়েল বেকেটের একটা গুরুত্বপূর্ণ নাটক। এখানে যারা চরিত্র ছিল মাঝে মধ্যে আগে কি ঘটিয়েছে, আগে কি বলেছে সবকিছু ভুলে যাচ্ছে। সো এখানে আমরা বলতে পারি অপশন নাম্বার সি নাম্বারটা এখানে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর।
হুইচ ওয়ান ইজ এ কোঅর্ডিনেট কনজাংশন? এটা খুবই সিম্পল একটা কোশ্চেন আসছে, যেমন আমরা ক্লাসে বারবার পড়িয়েছি আপনাদেরকে। কোঅর্ডিনেট কনজাংশন গুলোকে মনে রাখার একটা উপায় হচ্ছে ফ্যান ভয়েস। এই ফ্যান ভয়েসের ভিতর দিয়ে আমরা কোঅর্ডিনেট কনজাংশন গুলো মনে রাখতে পারি। ফ্যান ভয়েসে এফ থেকে ছিল হচ্ছে আমাদের ফর, এ থেকে ছিল আমাদের এখানে এন্ড, এন থেকে ছিল নর, বি থেকে ছিল বাট। তবে বাট থাকলে অবশ্যই বাটের মিনিংটা এখানে কিন্তু হতে হবে। ও থেকে লেখা যায় এখানে অর হতে পারে, আবার ও থেকে আমরা এখানে আদারওয়াইজও বলতে পারি। ওয়াই থেকে লেখা যায় এখানে ইয়েট, ই থেকে লেখা যায় এখানে এলস, আর সবশেষে এস থেকে লেখা যায় এখানে সো। তাহলে এই ফ্যান ভয়েসের ভিতরে যারা আছে তারাই হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। এখানে একদম ডিরেক্টলি আমাদের উত্তরে এস থেকে আমাদের এখানে সো আছে। তো এখানে আমাদের কারেক্ট উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। থিমস লাইক রেশিয়াল প্রেজুডিস, এখানে এই যে জাতিগত যে বিভেদ এটা সুস্পষ্টভাবে দেখানো হয়েছে ইএম ফস্টারের প্যাসেজ টু ইন্ডিয়াতে, যেখানে বারবার বলা হয়েছে যে ডগস এন্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। মানে ব্রিটিশদের সাথে আমাদের ভারতীয়দের যে একটা শ্রেণী বৈষম্য, ব্রিটিশদেরকে আমরা মেনে নিচ্ছি না, ব্রিটিশ আমাদেরকে শাসন করতে পারছে না, আমরা তাদেরকে মালিক হিসেবে মেনে নিতে পারছি না। এই যে জাতিগত যে বিভেদ দ্বন্দ্ব এবং তাদের সাথে আমাদের যে একটা দ্বৈরথ, এই বিষয়গুলো ফুটে উঠেছে প্যাসেজ টু ইন্ডিয়ার ভিতরে। আর এই প্যাসেজ টু ইন্ডিয়া যিনি লিখেছেন তার নাম ছিল ইএম ফস্টার, পুরো নাম ছিল এডওয়ার্ড মর্গান ফস্টার। সো এখানে কারেক্ট উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু গেট টু, কোনো জায়গায় যদি পৌঁছানো বোঝায়, আমি সেখানে পৌঁছিয়েছিলাম, স্কুলে পৌঁছিয়েছিলাম, কলেজে পৌঁছিয়েছিলাম, তাহলে পৌঁছানো বোঝাতে আমরা গেট টু ইউজ করি। আর হাতের নাগালে কোনো কিছু পাওয়া বোঝালে আমরা গেট অ্যাট ইউজ করি সেখানে। যেহেতু এখানে বলা হয়েছে যে সেন্টারে আমরা পৌঁছিয়েছিলাম 9টার আগেই, পৌঁছানো বোঝাচ্ছে এখানে যে আমরা সেন্টারে 9টার আগেই পৌঁছিয়েছিলাম, তাহলে কারেক্ট উত্তর এখানে বি নাম্বারটা হবে। টু হ্যাভ এ শট, এটা একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে একবার হলেও কোনো কিছু চেষ্টা করা। নতুন করে আপনি যদি কোনো কিছু চেষ্টা করেন, প্রচেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে আপনি একটা ফ্রেজ ইউজ করতে পারেন। আর এই ফ্রেজটা হচ্ছে টু হ্যাভ এ শট। তাহলে এখানে সরাসরি আমাদের উত্তর আছে সি নাম্বার অপশনটাতে। Which of this is not a characteristics of English romantic poetry? রোমান্টিক যুগের কাব্যের বৈশিষ্ট্য নয় কোনটি? প্রশ্ন হয়েছে এটা। রোমান্টিক যুগের বেশ কিছু বৈশিষ্ট্য ছিল, যেমন পয়েট অফ লাভ, এরপরে লাভ অফ বিউটি, লাভ অফ নেচার, লাভ অফ কমন পিপল, কমন ল্যাঙ্গুয়েজ, সুপার ন্যাচারালিজম। এই বিষয়গুলোই সুন্দর করে ফুটে উঠেছে রোমান্টিক পোয়েট্রির ভিতরে। দেখেন এখানে কমন পিপল বলতে যে অর্ডিনারি লাইফ আছে, এখানে কমন ল্যাঙ্গুয়েজ বলতে আমাদের এখানে এভরিডে ল্যাঙ্গুয়েজ আছে, এক্সপ্রেশন অফ ফিলিংস এটা আমাদের সরাসরি আছে, সুপার ন্যাচারালিজমের বৈশিষ্ট্য ভিতরে এগুলো আছে। তো এই যে দেখেন এই বিষয়গুলো আমাদের কনফিডেন্সের যে লিটারেচার বইটা সুন্দর করে রোমান্টিক পিরিয়ডের যে বৈশিষ্ট্য যেখানে বলা হয়েছে রোমান্টিক পিরিয়ডের বৈশিষ্ট্য নিচে কোনগুলো, এর সবগুলোই আমাদের এ নাম্বার, বি নাম্বার এবং সি নাম্বার তিনটা অপশনে ছিল। তাহলে এখানে কারেক্ট উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি। এগুলো কোনোটাই ছিল না এখানে। ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, ইট ইজ ওয়ার্থ, এরকম কিছু এক্সপ্রেশন আছে যাদের পরে সরাসরি জেরান্ড ইউজ করতে হয়। তাহলে এখানে ইট ইজ নো গুড থাকার কারণে এখানে এই ফলিং ওয়ার্ডটাকে ব্যবহার করা হয়েছে, এটা অ্যাবসলিউটলি এখানে উত্তর হবে জেরান্ড। জসীমউদ্দিনের কবর কবিতা থেকে গত পরীক্ষার প্রশ্ন এসেছিল, কবর কবিতার কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা কল্লোল পত্রিকা। আপনি জানেন বিখ্যাত যুগ কল্লোল যুগ, সেখান থেকে। এরপর থ্যাংক ইউ। কাতরবর পাঞ্চ বিড়াল পত্রির রচয়িতাকে? চর্যাপদের 1 নং পদের প্রথম লাইনটা দিয়েছে, আর বাংলা সাহিত্যের প্রথম লাইন লুইপার রচয়িতা। তারপর তো ময়মনসিংহ গীতে কতটি ভাষা অনুদিত হয়? ময়মনসিংহ গীতে 1923 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং 23টি ভাষায় অনুদিত হয়, মিল আছে। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখককে? ফকির গরিবুল্লাহ। ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠা 19 জানুয়ারি 1926 সালে। এটাও বিশেষ আসে প্রশ্ন। পুঁথি সাহিত্যের উদাহরণ কোনটি? এই যে আমির হামজা, এই কাপড়টা ফকির গরিবুল্লাহ একটু আগে লেখা, মানে প্রথম ফকির গরিবুল্লাহ একটু লিখে গেছেন আর বাকিটা শেষ করেছেন সৈয়দ হামজা। পুঁথি সাহিত্যের বিখ্যাত গ্রন্থ, দুজন মিলে। কোনটি বাউল গানের বৈশিষ্ট্য? দেখেন আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান, কারণ বাউল তত্ত্ব স্বাভাবিকভাবেই একদম দেহ তত্ত্ব নিয়ে কথা বলে বাউল। বৌদ্ধ সহজিয়া থেকে বাউলরা উদ্ভব, দেহ তত্ত্ব। ওকে। মুক্তিযুদ্ধকে উপজীব্য করে লেখা উপন্যাস, খুবই আলোচিত উপন্যাস শওকত আলী যাত্রা। এটা যারা ক্লাস করছে আমাদের প্রত্যেক ক্লাসে লেখা আছে, প্রত্যেক ক্লাসে আছে। কোন কবি মজলুম আদিব ছদ্মনামে লিখতেন? শামসুর রহমানের বেশ কিছু ছদ্মনাম আছে, তার মধ্যে একটা হলো মজলুম আদিব, এবং এটা দিয়ে উনি মুক্তিযুদ্ধের সময় এই ছদ্মনাম ব্যবহার করে লিখতেন। ওকে। কিশোর পত্রিকা বালক প্রতিষ্ঠাতা? আচ্ছা, বালক পত্রিকার সম্পাদক হলো জ্ঞানদানন্দিনী। এখানে জ্ঞানদানন্দিনী নাই। আচ্ছা, উত্তর এটা পরে কারেকশন কি করেছে? আচ্ছা শুনুন, জ্ঞানদানন্দিনী এটা কি করেছেন? এটা প্রথম প্রতিষ্ঠাতা সম্পাদক। পরবর্তী বছর খানিক চলে, পরবর্তীতে স্বর্ণকুমারী দেবী সম্পাদনায়, হ্যাঁ, স্বর্ণকুমারী একটা পত্রিকা আছে ভারতীয় বালক, দুটো একসাথে একীভূত করে সম্পাদক কি হয়েছে, প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে এই পত্রিকার উত্তর হবে, মানে এখানে প্রশ্ন উত্তর হবে স্বর্ণকুমারী দেবী, জ্ঞানদানন্দিনী নাই। এটা উনি শুরু করেছেন, কিন্তু প্রশ্ন অপশন জ্ঞানদানন্দিনী নাই, সেক্ষেত্রে উত্তর হবে স্বর্ণকুমারী দেবী। মাসুম কারেকশন করেছিল। আমি বইটা লিখে দিয়েছিলাম আলাদা করে। আচ্ছা ঠিক আছে। না বুঝে এটা প্রশ্ন আচ্ছা আরেকবার বলছি আমি, কিশোর পত্রিকা বালক এটার প্রতিষ্ঠাতা সম্পাদক হলো জ্ঞানদানন্দিনী। এটা কিছুদিন পরে স্বর্ণকুমারী দেবী নাম শুনে থাকবে, বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক, রবীন্দ্রনাথের বড় বোন। ওনার সম্পাদনায় একটা পত্রিকা প্রকাশিত হতো ভারতী এবং বালক দুটো একসঙ্গে সম্পাদনা করতেন কে? স্বর্ণকুমারী দেবী। সেক্ষেত্রে স্বর্ণকুমারী দেবী এখন উত্তর। ওকে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস, কবি এবং কবি উপন্যাসের একটা একদম ডোম সম্প্রদায়ের একজন ছেলের কবি হয়ে ওঠার কাহিনী হলো কবি। যারা ফাউন্ডেশন ক্লাস করেছে তাদের খাতাটা দেখা আছে সুন্দর করে। আধুনিক বাংলা নাটক মূলত কয়টি পর্বে বিভক্ত? 5টি পর্বে। কোনটি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ? তার প্রথম প্রবন্ধ গ্রন্থের নাম যুগবাণী, যেটা নিষিদ্ধ হয়েছিল। সমধাতুজ কর্ম, ক্রিয়া এবং কর্ম একই পদ থেকে যেটা হয় সেটা সমধাতুজ কর্ম। আজ বেশ ঘুমিয়েছি। মাত্র অংশের নাম কি? আসলে এটা অনেক ব্রাঞ্চে প্রশ্ন করেছিল, প্রশ্ন উত্তর বলেছিলেন যেটা চেতন। পরমে সন্ধিবিচ্ছেদ পরম জ্যোতিষ পড়িয়েছিলাম, 5টা শব্দের শুরুতে দীর্ঘ হয়, তার মধ্যে কি একটি শব্দগুচ্ছ সবই শুদ্ধ। আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে বলছে বানান শুদ্ধ। আপনি যদি শুদ্ধ বানান খুঁজতে চান তাহলে সারথি বানানটি এটা রসিকার দিয়ে শুদ্ধ, তাহলে বানানটি ভুল। প্রমাণ নত্য সত্য বিধান নিয়ম মোতাবেক এই জায়গায় মূর্ধন্য হবে, দন্তন্য আছে, তাহলে এটাও ভুল।
এটা অক্ষরটা তুলতে ভুল হয়েছে। অনুষ্ঠায় এখানে অনুষ্ঠেয় একটা শব্দ ছিল, এটা ভুল ছিল। মানে এটাকে অনুষ্ঠেয় দন্তস্ব প্র তার সাথে একার অনুষ্ঠ ছিল, অনুষ্ঠেয় ছিল, যেটা বানান ভুল। শুদ্ধ শব্দ ছিল অনুষ্ঠেয়। কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি যদি প্রয়োগ অপপ্রয়োগের নিয়ম পড়েন, তাহলে প্রয়োগ অপপ্রয়োগের নিয়ম মোতাবেক একত্রিত শব্দটি ভুল, অর্ধাঙ্গিনী এই শব্দটিও ভুল। এটা অপপ্রয়োগ অনুসারে ভুল, তবে বানানে ঠিক আছে। বানানের নিয়ম মানে বানানের ক্লাসে অসংখ্যবার বলেছিলাম যে অপপ্রয়োগ মানে হচ্ছে বানানে ভুল নয়, এটা প্রয়োগে ভুল, এক জাতীয় কাজ বারবার করা। তো এই প্রশ্নের ধরন অনুসারে আমাদের উত্তর নিতে হবে এটি। একত্রিত এটা বানানে ভুল নয়, তবে শব্দের অপপ্রয়োগ। অর্ধাঙ্গিনী শব্দটা বানানে ভুল নয়, তবে এটি একটি অপপ্রয়োগ। তবে বানান যেহেতু চাইছে, উত্তর এটি হবে। ঠিক আছে, এটাতে আছে মা তার সন্তানদের ভালোবাসেন। এটা হচ্ছে অবশ্যই এখানে প্রশ্নে অস্তিবাচক দিয়ে আছে, আসলে শব্দটা অস্তিবাচক, এটা তো হবে হার হয়ে গেছে। হ্যাঁ, এটা হার হয়ে গেছে। যাই হোক, উত্তর এটি হবে। বেতা, এটা পড়েছিলাম ক্লাসে। বেতার এটা নং বহুব্রী। দুঃখজনক হলো সত্য, নং বহুব্রী না থাকার কারণে উত্তরটা আমাদের দিতে হবে নং তৎপুরুষ এবং বিপত্নিক, এটা বহুব্রী সমাস, উত্তর হবে ক। আকাশ ও পৃথিবীর অন্তরাল রোদসী। হ্যাঁ। রাজপথ তৎপুরুষ সমাস, বেশবাকে বিভক্তিযুক্ত থাকবে, পথের রাজা তৎপুরুষ সমাসে পড়েছিলাম যে বেশবাকে বিভক্তিযুক্ত থাকে, পরপদ অর্থে প্রাধান্য পায়। আচ্ছা, নিশিথিনী কোনটি শুদ্ধ শব্দ? এটা তো ভুল নেই, কারণ নিশিথিনী দন্তন্য তালবস্য দীর্ঘইকার, দন্তন্য তারপর সেটা দীর্ঘইকার ছিল। পিপিলিকা ক্লাসে পড়েছিলাম। অপশন তিনটা, যে তিনটাই পরীক্ষা আসছে। জি স্যার, ক্লাস থেকে কমন আছে। তাহলে উত্তর হবে এটা। এগুলো ক্লাস থেকে আপনাদের বাংলা ক্লাস থেকে কমন ছিল। পিপিলিকা ইকাতে রসিকার ছিল, আগেটা দীর্ঘইকার, সমীচীনে দুইটাই দীর্ঘইকার ছিল। আচ্ছা, প্রাচ্য, পূর্ব, প্রতীচ্য মানে পশ্চিম। বিপরীত শব্দ দিয়েছে পূর্ব, পশ্চিম। ফিকা, এটা হয়ে গেছে ফিফা। ফিকা মানে হচ্ছে অনুজ্জ্বল, ফ্যাকাশে। হ্যাঁ, এটা টাইপে ভুল হয়েছে, অনুজ্জ্বল। বিষণ্ণ, বিষাদযুক্ত। বিষণ্ণ হচ্ছে বিশেষ্য কোনটি? নাউন। নাউন হচ্ছে বিষাদ। বিষণ্ণ এবং বিষাক্ত এগুলো হচ্ছে বিশেষণ। ময়দান, মুনাফা, বই। ক্লাস অনেকবার বলছি, বই, খাতা, কলম, কিতাব। ময়দান এগুলো হচ্ছে আরবি শব্দ। একটি স্বরধ্বনির প্রভাবে আরেকটি ধ্বনি পরিবর্তন ঘটলে সেটাকে স্বরসংগতি বলে। যারা ধ্বনি পরিবর্তন ক্লাস করেছিলেন এটা অবশ্যই পেয়েছেন। ভাত, বানানটা অবশ্যই ভুল আছে, বানানটা শুদ্ধ বানানটা হচ্ছে এভাবে যুক্ত আকারে তন্ডু। চাল। হ্যাঁ। কোন বাক্যটি প্রয়োগগত দিক দিয়ে শুদ্ধ? মাছ আকাশে উঠেন যোগ্যতাহীন বাক্য। তার না এই জায়গায় তিনি খুব আনন্দ পেল, এটা হবে, অথবা তার খুব আনন্দ হলো, এভাবে হবে। তো আবশ্যক বেগ, এটা ঠিক আছে। সকল ছাত্র মতো বলা যাবে না, বাহুল্য সদুষ্ট হয়ে যায়। আর আছে এটুকুই। এই সংখ্যাটা আসলে হেক্সাডেসিমেলে প্রকাশ করতে বলছে। তো হেক্সাডেসিমেলে প্রকাশ করলে দেখেন এই 4, আসলে 4 লিখতে হয় হচ্ছে 100। তো যেহেতু হেক্সাডেসিমেল 4 বিট, এখানে আরেকটা শূন্য দিতে হবে। 4 লিখলাম। 3 মানে হচ্ছে ডাবল 1, আর ডাবল 1 মানে দুইটা বিট পাইছি, এখানে আরো দুইটা বিট দিতে হবে। তার মানে 3 মানে এটা, 4 মানে এটা, 3 মানে এটা, আর 2 মানে হচ্ছে 10। এরপর আর দুইটা জিরো দিতে হবে। 4 বিট আপনাকে কভার করতে হবে। 1 মানে 1 আগে 3টা শূন্য দিতে হবে। এটা দিয়ে আসলে বোঝাইছে, এটা ভুল করছে, এভাবে দেওয়া উচিত হয় নাই। এখানে লেখা উচিত ছিল এটার হেক্সাডেসিমেলের বাইনারি রূপ কত। আসলে এটা লেখা উচিত ছিল। আই ডোন্ট নো যে হোয়াই মানে বোর্ড এরকম একটা ডিসিশন নিয়েছে। টুটা আসলে আমাদের হিসেবে ভুল করছে, এই টুটা হচ্ছে টাইপে ভুল করছে। তো আমি সেই ক্ষেত্রে উত্তরটা দেখতে পাচ্ছি 000, এই যে 000 যেটাতে ছিল প্রথমে, সেটাই হচ্ছে আমাদের উত্তর। এই টুটা আসলে আমাদের টাইপে ভুল করছে। তো এটা হচ্ছে উত্তর। নেক্সট দেখেন, ট্রান্সমিশন, টিসিপি, এটা সবাই পারার কথা। ট্রান্সমিশন আমি অনেক সুন্দর করে টিসিপি আইপি লেয়ার করাইছি, এটা পারা উচিত। নেক্সট কোশ্চেন, ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা একদিনে কতবার মিলিত হয়? যদিও এটা আমাদের সানোয়ার ভাইয়ের কোশ্চেন, তারপরে আমার উপরে জোর করে চাপাই দেওয়া হয়েছে, তো আমি তারপরে উত্তর দিচ্ছি। ভাই এটা ব্যাখ্যাটা আমাদের ভাই দিয়ে দিবে, সানোয়ার ভাই দিবে। পারমাণবিক, বিশ্বাস করেন এই কোশ্চেন যদি না পারেন তাহলে আসলে বিজ্ঞান পড়া উচিত না। আমরা দ্রুত অনেক সুন্দর করে কিন্তু এই পারমাণবিক মডারেটর চুল দিতে, নিউট্রনগুলোকে দীর্ঘ দিতে সম্ভাবনা হয়। এটা আমি অনেক সুন্দর করে আপনাদেরকে পড়াই। নেক্সট কোশ্চেন, মিনামাটা কম্পিউটার সায়েন্স ট্রোজান হর্স। বিশ্বাস করেন আমি এগুলোকে আপনাকে একদম সুন্দর করে ঘর করে আমি এভাবে বলে দেই, যে এভাবে ঘর করে বলে দেই। সিআইএস, ম্যালওয়্যার, যারা আমার ক্লাস করছেন বুঝতে পারবেন। আমি অ্যারো দিয়ে লিখে দেই ট্রোজান হর্স। আমি বলি ট্রোজান হর্স এক প্রকার ম্যালওয়্যার। অ্যাট লিস্ট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে যারা আমার ক্লাস করছেন এই কোশ্চেনটা পারা তাদের 100% ফরজ, কারণ আমি এগুলো ঘর করে লিখে দেই যে ট্রোজান হর্স একটা ম্যালওয়্যার। দেখেন এমআরআই, দেখেন এমআরআই কোন নীতিতে কাজ করে? এমআরআই আসলে এখানে আমাদের একটু টাইপের ভুল হয়েছে। শক্তিশালী চুম্বক এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে, চুম্বক এবং রেডিও তরঙ্গ নিয়ে কাজ করে। তো আমাদের এটা আসলে এটা হবে না, এটা ভুল করছে। শক্তিশালী চুম্বক এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে। কোন বাঙালি বিজ্ঞানী কৃষ্ণ গহ্বর? আসলে বাঙালি বিজ্ঞানী একজনই আছে এখানে, সৈয়দ কামাল নজরুল ইসলাম। গ্রে হাইড্রোজেনের তুলনায় গ্রিন হাইড্রোজেন, আসলে এটা কার্বন নিঃসরণ প্রায় 0-র কাছাকাছি। নেক্সট, ক্লাউড কম্পিউটিং কোন পরিষেবা? আসলে ক্লাউড কম্পিউটিং আমি কিন্তু আপনাদের সুন্দর করে ক্লাউড কম্পিউটিংটা বোঝাই, যে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে নিজের কম্পিউটার থেকে অন্যের জিনিস ব্যবহার করা। এটা যদি হয় তাহলে সেটা ক্লাউড কম্পিউটিং। সেটা হতে পারে সফটওয়্যার, হতে পারে স্টোরেজ, হতে পারে নেটওয়ার্ক, যে কোনোটাই। তো এখানে দেখেন সবগুলো আছে, তার মানে উপরে সবগুলো। মাইক্রোওয়েভের কার্যনীতিকে দেখেন, আসলে মাইক্রোওয়েভের কার্যনীতিতে সর্বোত্তমভাবে বর্ণনা করতে পারে এই পানিগুলোর অণুর ইন্ডাকশন হিটিং। এটা আমাদের উত্তরে ভুল আছে। ঘূর্ণনের কারণে ডাইইলেকট্রিক, না ঠিক আছে, এটার উত্তর ঠিক আছে, সরি। ঘূর্ণনের কারণে ডাইইলেকট্রিক হিটিং, এটা ঠিক আছে, সরি এটা 4 নাম্বারটা ঠিক আছে। নেক্সট হচ্ছে কাগজের প্রধান, এটা পারা উচিত সবারই। কাগজের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে সেলুলোজ। নেক্সট,
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে দেখেন, এই জেমস ওয়েবের কথাটা আমি আলো পড়াইতে যাই প্রত্যেকবার বলি। জেমস ওয়েব এটা হচ্ছে অবৈধ রশ্মি। এই কোশ্চেনটা আগেও আসছিল কিন্তু অন্যভাবে আসছিল। টিস্যু পেশিকে হাড়ের সাথে, টিস্যু আর পেশি হাড়ের সাথে হচ্ছে টেন্ডন। একজন টাইপ 1 ডায়াবেটিক, যদিও এই উত্তরটা নিয়ে আসলে অনেক ঝামেলা আছে, এটা এক একজন এক একভাবে নিবে, এক একজন এক একভাবে দিতে পারে। তবে আমাদের যতটা যুক্তি মনে হয়েছে আমরা সেটাকে সঠিক বলে বিবেচনা করছি, তবে পরবর্তীতে এটা চেঞ্জ হতে পারে। তবে আপাতত আমরা এটাকে উত্তর হিসাবে নিচ্ছি। দেখেন বিটা কোষগুলোর অটোইমিউন ধ্বংসের কারণে অগ্নাশয় অপর্যাপ্ত ইনসুলিন তৈরি করে। আসলে এখানে কাহিনী হচ্ছে কি যে আমাদের শরীরে পাতার মতো একটা অংশ আছে অগ্নাশয়, যার ভিতরে থাকে হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস। ওই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডসের ভিতরে থাকে বিটা কোষ, আর ওই বিটা কোষ থেকে নিঃসৃত হয় ইনসুলিন। আর ইনসুলিন হচ্ছে আমাদের গ্লুকোজকে কোষে প্রবেশের অনুমতি দেয়। কিন্তু কাহিনী হচ্ছে এখানে ওইরকম টাইপের কিছু করে না। আমি জানি না কোশ্চেনটা আসলে হুবহু কোথা থেকে তুলতে, তবে কোশ্চেনটা আসলে ওরকম ভাবে নাই। তো আমরা আপাতত এটা নিচ্ছি, আমরা পরবর্তীতে এটাকে কোনটি ই কমার্স প্ল্যাটফর্ম। দেখেন আমরা এখানে কিন্তু সবগুলোই ধরতে পারি ই কমার্স প্ল্যাটফর্ম। তার ফেসবুকে আমরা বলি এফ কমার্স, বা এখানে অ্যামাজন আছে, আসলে একটা ই কমার্স। এখানে অল অফ দ্য অ্যাবভ হওয়া উচিত ছিল, কিন্তু না আসলে। তারপরে ওসিআর থেকে, ওসিআর হচ্ছে ইমেজ থেকে টেক্সট, একটা ইমেজকে টেক্সটে পরিণত করে, এটা হচ্ছে ওসিআর। একটা এনপিএন ট্রানজিস্টর প্রধান চার্জ বাহক হলো ইলেকট্রন ছাড়া কোনো চার্জ বহন হতে পারবে না। মোবাইল ফোন অপারেটর কোন অ্যালগরিদম ব্যবহারের কারণে এটা হচ্ছে ট্রায়াঙ্গুলেশন। চুরি বর্ষ দ্বারা কি বোঝায়? এখানে আসলে ভুল হয়েছে, এখানে ইংলিশ লিখতে যায় আসলে চুরি বর্ষ না, এখানে কোশ্চেন সাথে লেখা আছে পিকজেল। আসলে পিকজেল মানে ঠিকই লিখছিল, কিন্তু ইংলিশটা বাংলা হয়ে গেছে। পিকজেল হচ্ছে পিকচার এলিমেন্ট। HTTPS আপনারা নরমালি দেখেন, HTTPS হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আপনাকে বলতে দেয় এর সাথে কি দরকার। অবশ্যই HTTPS আপনারা নরমালি দেখেন। এখানে আসলে ভুল হয়েছে, এখানে ইংলিশ লিখতে যায় আসলে চুরি বর্ষ না, এখানে কোশ্চেন সাথে লেখা আছে পিকজেল। আসলে পিকজেল মানে ঠিকই লিখছিল, কিন্তু ইংলিশটা বাংলা হয়ে গেছে। পিকজেল হচ্ছে পিকচার এলিমেন্ট। HTTPS আপনারা নরমালি দেখেন, HTTPS হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আপনাকে বলতে দেয় এর সাথে কি দরকার। অবশ্যই সিকিউরিটি। কোভিড-19 এর জন্য টিকা কিভাবে কাজ করে? দেখেন সত্যি কথা বলতে কোভিড-19 এর জন্য টিকা কিভাবে কাজ করে এটা আমরা রিটেনে অনেক সুন্দর করে পড়াই, কিন্তু এখানে যেগুলো আছে সেগুলোর ভিতরে উত্তরটা অধিক যুক্তিযুক্ত। আমরা অধিক যুক্তিযুক্ত আনসারটা নিচ্ছি। এমআরএনএ সরবরাহ করে যা হোস্ট কোষগুলোকে একটি ভাইরাল প্রোটিন তৈরির নির্দেশ দেয়। আসলে উত্তর এটা হওয়া যুক্তিযুক্ত, বিকজ আমি হালকা একটা মিনিট একটু দেখাই। দেখেন আমাদের কোষের একটা অংশ আছে রাইবোজোম। ওই রাইবোজোমের দুইটা ভাবে কাজ করে। রাইবোজোম দুইটা ভাবে কাজ করে, তার একটা হচ্ছে ট্রান্সক্রিপশন আর একটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশনে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ভাইরাসের ডিএনএ কে ধরা হয়, মানে ভাইরাস ধরে তার ডিএনএ নেওয়া হয়, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করা হয়। এই এমআরএনএ কে পরে বিশ্লেষণ করে ভ্যাকসিন তৈরি করা হয়। আমাদের ভ্যাকসিন নেই, টিকা কার্ডে ভ্যাকসিন নেই, সেই ভ্যাকসিন তৈরি করে। আসলে মূলত এমআর এর সাথে সংযুক্ত আছে, এই জন্য যুক্তিযুক্ত ভাবে আমরা এমআরএনএটাকে গ্রহণ করতেছি। একটা 4 বিট বাইনারি সিস্টেমে দেখেন এই কোশ্চেন গুলো আমি জানি যে আপনারা আমাকে গালি দিচ্ছেন মনে মনে, কিন্তু আসলে কেন এখানে আমার কোনো দোষ নাই। আমি নাম্বার সিস্টেমের ক্লাসটা আপনারা বলতে পারেন একদম আমার সরাসরি আমি আপনাদেরকে এত সুন্দর করে শিখাইছি, নাম্বার সিস্টেম থেকে যা আসবে অবশ্যই পারা উচিত। কিন্তু কাহিনী হচ্ছে এখানে 4 বিট সিস্টেম। দেখেন এখানে একটু সামান্য করে দিতে 4 বিট সিস্টেম মানে কি 0 0 0 0 4 বিট সিস্টেম। এখন এর টুস কমপ্লিমেন্ট আপনি যেখানে সবই 0 তার টুস কমপ্লিমেন্ট বলেন, ওয়ান্স কমপ্লিমেন্ট বলেন, নাথিং, সবই কি হয়ে যাবে 0 হয়ে যাবে। নেক্সট, একটি আয়না থেকে একটি বস্তু আয়নার পৃষ্ঠ বরাবর সেকেন্ডে 10 মিনিট, যদিও এটা আমাদের মেন্টাল বাবার কোশ্চেন, তারপরেও এটা আমার এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারপরেও আমরা এটাকে দুইটাকে গুণ করলেই 10 আর 4 গুণ করলেই আমরা পাই যাব 40। এটার উত্তর 40 সেন্টিমিটার। তারপরে কোনটি দেহে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম থাকে না? এটা হচ্ছে ব্যাকটেরিয়া। আন্তর্জাতিক নিরাপত্তা আইনে ব্যাকটেরিয়া। তো আন্তর্জাতিক আইনে আলোচনা নিচের হুমকির ক্রমবর্ধমান তাৎপর্য। এটা র্যানসমওয়্যার। র্যানসমওয়্যার অ্যাটাকটা হচ্ছে আন্তর্জাতিক আইন। র্যানসমওয়্যার অ্যাটাকটা হচ্ছে এরকমের যে আপনার গ্রাহকের ডিভাইসে তাকে ঢুকতে দিবে না, বা কিছু ঢোকার জন্য তাকে রেস্ট্রিক্টেড করে দিবে, এবং পরবর্তীতে এটার জন্য আসলে দাবি করবে, মুক্তিপণ দাবি করবে। কোনটি কম্বিনেশনাল লজিক সার্কিট? এটা হচ্ছে রেজিস্টার। এটা জিএইচ অর্থাৎ গিগাহার্টজ হচ্ছে প্রসেসরের গতি। পরমাণু চুল্লিতে, এই কোশ্চেনটাও পারা উচিত। পরমাণু চুল্লিতে আসলে ইউরেনিয়াম 235 ব্যবহার করা হয়। হ্যাঁ, এই কোশ্চেনটা দুইবার চলে আসছে। ভাইরাস সম্পর্কে কোন বিবৃতি সঠিক? এর একটি অন্তঃকোষীয় পরজীবী। দেন ডেটাবেজ হলো তথ্যসমূহের সুসজ্জিত রূপ। স্মার্টফোনে জিপিএস ব্যবহারের কোনটি প্রয়োজন? স্যাটেলাইট সিগন্যাল। স্যাটেলাইট সিগন্যাল ছাড়া জিপিএস কাজ করবে না। লিথিয়াম আয়ন ব্যাটারি সম্পর্কে কোন বিবৃতি মিথ্যা? এই মেমোরি ইফেক্টের কারণে এদের পর্যায়ক্রমিক সম্পূর্ণ ডিসচার্জের প্রয়োজন হয়। যদি একটি ঘড়ি দ্বিগুণ করা হয় তবে এটা ডাবল মানে 4 গুণ হবে। তাই এটা সবাই জানে। 6 অঙ্কের পরে দশমিকের আগে 6 অঙ্ক থাকবে। সঠিক উত্তর ঘ। প্রশ্ন দেখা যাচ্ছে না কেন? দুটাই থাকে না, ব্যাকটেরিয়া হচ্ছে কোনো ঘন যদি হাফ ভেসে থাকে, চাপা দিলে ডুবে যাবে সত্য, আবার ছেড়ে দিলে
আবার আগের অবস্থানে চলে আসবে। এটার ব্যাখ্যা হচ্ছে এটা হচ্ছে এই অঙ্ক কখনো পিলিতে আসে নাই, এটা সম্পূর্ণ রিটেলের অধ্যায়। এটা যারা ফাউন্ডেশন বেসে ক্লাস করছে তারা জানে। যোগ করে 1 বিয়োগ 9 যোগ 36 বিয়োগ 40। যাদের জন্ম 23 ফেব্রুয়ারি 29 ফেব্রুয়ারি ঠিক লিপ ইয়ারে হওয়া সম্ভব। 29 ফেব্রুয়ারি শুধুমাত্র লিপ ইয়ার হওয়া সম্ভব, আর লিপ ইয়ার হচ্ছে 2004 সাল। হ্যাঁ, থ্যাংক ইউ। যেটা পূর্ব দিকে রাখছে 180 ডিগ্রি ঘুরলে সেটা পশ্চিম দিকে হয়ে যাবে। এবার সঙ্গে একটা পেন্সিল আছে, এটা একটা সিকোয়েন্সিয়াল প্রবলেম। স্টেটমেন্ট পড়ে তারপর ড্রয়িং করে সাজাতে হবে। সঠিক উত্তর হচ্ছে পেন্সিলটি জানালার নিচে আছে। গণিত থেকে অ্যান্সার দিই। যদিও মানসিকতা কোশ্চেন কম দেখাচ্ছে, কারণ হচ্ছে যেমন বানান থেকে প্রশ্ন হয়, সমার্থক শব্দ বিপরীত শব্দ পাইবে শব্দ প্রশ্ন হয়, এবং নিয়মল ভাবে বলে গেল 2-3টা কোশ্চেন উনি অ্যান্সার দিয়ে দিচ্ছে, সিলেক্ট করতে সমস্যা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সঠিক উত্তর সেট করি। প্রশ্ন দেখা যাচ্ছে ইনকমপ্লিট, যদি এটা প্রশ্ন ছিল এক্স এর মান হচ্ছে, এটা স্বাভাবিক সংখ্যা ছিল, পদ সংখ্যা ছিল 5, 2 টু দি পাওয়ার n, এটা হবে 2 টু দি পাওয়ার 5 সমান 33। এবার অসীম ধারার সূত্র, এটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দিয়ে বলতে হবে। এটা উত্তর এটা কেন সঠিক টেবিল এই অ্যান্সার কি ভুল দিচ্ছে? আই থিংক এর অ্যান্সার হচ্ছে আচ্ছা সমস্যা নাই, এটা পরে দিলে হবে। এটা আছে, ঠিক আছে, আমি এটা অ্যান্সার দিয়েছি 4:9। লবের লসাগু হরের গসাগু, উত্তর 6/5। পদ সংখ্যা, এখানে পদ সংখ্যা আছে, এটা ডাবল হচ্ছে তো, এখানে টোটাল পদ থাকবে 7। দেখা যাচ্ছে না? হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে স্কয়ার রুট 2 76। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ডান। সমতুল হবে 8/5, রাইট? 3/11, রাইট অ্যান্সার 3/11। ব্যাখ্যা দিয়ে দেওয়া বল মিন ডিভিয়েশন, এটা একটা স্ট্যাটিস্টিক্স থেকে আসছে। মিন ডিভিয়েশন 3/2 সমান সেট, রাইট অ্যান্সার। এটা উত্তর, এটা রেডিয়ান কোণের মানে না, এটা না, এটা। থ্যাংক ইউ ভেরি মাচ। উভয় ক্ষেত্রফল সমান। গুড। এটা ফাউন্ডেশন বেসে যারা ক্লাস করেছে তারা জানে, ক্লাস এটা আমার একদমই প্রথম লেকচারের ক্লাস থেকে কমপ্লিট। ওটা হচ্ছে 16√3 এর অ্যান্সার। ওটা হচ্ছে ইংলিশের 4 আর 8 এর মধ্যে ডিফারেন্স হওয়ার কারণে এখানে ভুলটা আসছে। আমি কার অ্যান্সার দিচ্ছি, এটা 16√3 অ্যান্সার হবে। এটা হচ্ছে পি কিউ, সময় দিলাম না, 3:60। এটা উত্তর। এটা হচ্ছে বিন্যাসের অঙ্ক। এটা কি পদ সংখ্যা 8। থ্যাংক ইউ। উপসেট একটা কম হবে, আর আছে 3 ওকে। এই 2 নম্বর প্রশ্ন অ্যান্সার হবে মানব সম্পদ উন্নয়ন। প্রশ্নটা বলুন। দুর্বল শাসন ব্যবস্থায় উন্নয়ন প্রকল্প ব্যর্থ হয় কারণ সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা ও সততার অভাব হলে। কোনটি মূল্যবোধের সারসত্তাকে প্রতিফলিত করে? নৈতিক আচরণ, নির্দেশক, বিশ্বাস ও নীতি। উত্তর হবে গ। কোনটি মানুষকে লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে? হচ্ছে প্রেরণা। বিশ্বব্যাংক বর্ণিত সুশাসন সূচকে কোন দেশের সূচক? পয়েন্ট 00 হলে সে দেশের সুশাসনের অবস্থা কি বলে পরিগণিত হবে? মাঝারি মানে। সাধারণের দৃষ্টিতে কোনটি মূল্যবোধ সম্পূর্ণ শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য? নাগরিকের অংশগ্রহণ। স্বচ্ছতা কেন সুশাসন সম্পর্কে নাগরিকের ধারণাকে উন্নত ও স্বচ্ছ করে? এখানে সবগুলো উত্তর হবে উত্তর ভ। কোনটি সুশাসনের অনুপস্থিতিতে সমাজ যে হিডেন কস্ট বহন করে তার, এটি হচ্ছে মেধা পাচার। মূল্যবোধ ও শাসনের মধ্যে সম্পর্ক হলো, এখানে 4টা অপশনের মধ্যে অ্যান্সার হচ্ছে নৈতিক নীতি, স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতা। খ নম্বর অ্যান্সার। সাংস্কৃতিক মূল্যবোধগুলো বেশি উদ্ভূত হয় সামাজিক কোথা থেকে? প্রথা থেকে। সুশাসন কোন বিষয়টির প্রতিশ্রুতি দেয়? স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক নেতৃত্বের। শাসন ব্যবস্থায় মূল্যবোধ প্রাতিষ্ঠানিক সবচেয়ে কার্যকর কৌশলটা হচ্ছে নৈতিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার দুটোরই সমন্বয়। টেকসই উন্নয়ন অর্থাৎ এসডিজির জন্য সুশাসন অপরিহার্য, কারণ এটি হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক ন্যায়ের ভারসাম্যটা রক্ষা করে। কোন সুশাসনের আদর্শকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে? এটি নৈতিক মানদণ্ড ও জনস্বার্থ দ্বারা পরিচালিত। এই জন্য জীবনের 3টি শ্রেষ্ঠ মূল্যবোধ, 3টি, একটা হচ্ছে সত্য, একটি সুন্দর, আর একটি হচ্ছে সৎ গুণ। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।